আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। প্রথম ভাগের গল্পে আপনারা যা দেখলেন, সন্ধ্যার সব সময় নিজের আশেপাশে কেউ যেন ঘুরছে তার অনুভব হতো। বাথটাবের মধ্যে তার প্রাণ নিয়ে নেওয়ারও আতঙ্ক সৃষ্টি হয়েছিল। একদিন সকালবেলা যখন সন্ধ্যা ফেস ওয়াশ করছিল, আচমকাই বাথরুমের সব আলো নিভে যায় আর সেই অন্ধকারে সন্ধ্যা সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে নিমেষের মধ্যেই সন্ধ্যার গলায় ছুরি বসিয়ে দেয়। তবে পরে সন্ধ্যা অনুভব করতে পারে যে তার কিছুই হয়নি। পরের দিন রাতে সন্ধ্যা সেই মেয়েটাকেই আবারও দেখতে পায়। তখনই সন্ধ্যা সম্মোহিত হয়ে ওই মেয়েটার পিছু পিছু যেতে শুরু করে। এবার সেই গল্পেরই দ্বিতীয় ভাগ। মধুরিমা অবিনাশের কাছে যায় এবং বলে, দাদা তাড়াতাড়ি ওঠো, বৌদি জানি না কেন জঙ্গলের দিকে যাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম কিন্তু কোনো উত্তরই দিল না। এটা শোনার পরেই অবিনাশ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং দৌড়ে বাইরে চলে যায়। সন্ধ্যা এখনো সেই মেয়েটার পিছু পিছু হেঁটে চলেছে। অপরিচিত মেয়েটা জঙ্গলে এক বাড়ির মধ্যে ঢুকে পড়ে। সন্ধ্যাও তাকে অনুসরণ করে বাড়িতে ঢুকে যায়। আচমকাই সেই বাড়ির মধ্যে সব লাইট বন্ধ হয়ে যায় আর চারিদিক হয়ে ওঠে ঘুটঘুটে অন্ধকার। যখন সন্ধ্যার নিজের জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় যে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। অবিনাশ, মধুরিমা, কোথায় তোমরা? সন্ধ্যা মনে করছিল যে ও নিজের বাড়ির কোনো ঘরের মধ্যেই রয়েছে, কিন্তু চারিদিক ঘুটঘুটে অন্ধকার হওয়ার কারণে সন্ধ্যা কোনো জানলা এবং দরজা দেখতেই পাচ্ছিল না। তখন সেই অন্ধকারের মধ্যে সন্ধ্যা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা ওই ভয়ানক মেয়েটি। সন্ধ্যা, কেমন আছো আমার বন্ধু? মেয়েটিকে দেখে সন্ধ্যা ভয়ে কাঁপতে থাকে। অন্ধকারের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই মেয়েটি বারবারই ওর চোখের সামনে চলে আসছিল, যাতে সন্ধ্যা আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ছিল। সন্ধ্যা চিৎকার করতে করতে আপ্রাণ দৌড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ওই ভয়ঙ্কর মেয়েটা ওর পিছুই ছাড়ছিল না। তখনই আচমকা ধরাম করে একটা দরজা খুলে যায় এবং গোটা ঘর আলোয় ভরে ওঠে। তখনই সন্ধ্যা দেখতে পায় যে অবিনাশ তার সামনেই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা, তুমি এখানে কি করছো? আতঙ্কে সন্ধ্যার হেঁচকি উঠছিল, শরীরে তীব্র জ্বর এসেছিল। অবিনাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে অনেকটা সান্ত্বনা দিল এবং সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে দিয়ে মধুরিমাকে বলল, তুই সন্ধ্যার পাশেই বসে থাক, আমি ডক্টরকে ফোন করে এখানে আসতে বলছি। অবিনাশ কল করার জন্য পকেট থেকে ফোন বার করতেই শুনতে পায় হঠাৎই সন্ধ্যা জোরে জোরে হাসতে শুরু করেছিল। সন্ধ্যার এমন বিকট হাসি দেখে দুজনেই অবাক হয়ে তাকে দেখছিল। সন্ধ্যার চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছিল। যতই ডক্টর দেখাও ওকে, আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। এমনটা বলার পরেই ও বিছানার উপরে জোরে হাত দিয়ে মারতে শুরু করলো। তারপরেই হঠাৎই সন্ধ্যা বিছানার উপরে হাওয়ায় ভেসে উঠল এবং তারপর আচমকাই বিছানার উপরে পড়ে গেল এবং চারিদিক শান্ত হয়ে গেল। দাদা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি তান্ত্রিক মশাইকে ডেকে আনো। অবিনাশ দ্রুত পা চালিয়ে ওখান থেকে যায় এবং তাড়াতাড়ি এক সাধুকে বাড়িতে নিয়ে আসে। সে মন্ত্র জপ করতে করতে এক মন্ত্রপুত জল সন্ধ্যার উপর ছেটায়। চলে যাও বাবা, চলে যাও এখান থেকে। বল, তুই কে? তোর এই বাড়ির সাথে কি যোগ রয়েছে? আমায় শ্বেতা ডেকেছে। শ্বেতা। শ্বেতার নাম শোনার পরেই অবিনাশ একেবারে অবাক হয়ে যায়। সাধু বাবা তখনই সন্ধ্যার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় আর অবিনাশকে প্রশ্ন করতে শুরু করেন। শ্বেতা নামক লোকটি কে? তুমি কি একে চেনো? শ্বেতা আমাদের কলেজ টাইমের বেস্ট ফ্রেন্ড ছিল। সেই কলেজের সময় আমি আর সন্ধ্যা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। তখন ভেবেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে আমি সন্ধ্যাকে প্রপোজ করব, কিন্তু সেই দিনই আমার ঘরের বাইরে শ্বেতা আমাকে প্রপোজ করে বসলো। তখন আমি ওকে বললাম যে আমি সন্ধ্যাকে ভালোবাসি, তাই তো সন্ধ্যাকেই আমি প্রপোজ করতে যাচ্ছি। তারপর শ্বেতা তো ওখান থেকে চলে যায়। অন্যদিকে সন্ধ্যাকে আমি প্রপোজ করি আর ডেটে নিয়ে যাই, কিন্তু সেদিন রাতেই শ্বেতা রেগে ওখানে আসে আর আচমকাই সন্ধ্যার থেকে ওর ব্রেসলেটটা চাইতে শুরু করে। তখনই সন্ধ্যা ব্রেসলেটটা শ্বেতাকে দিয়ে দেয়।
সন্ধ্যা নিজের ব্রেসলেটটা ওকে কেন দিয়ে দিল? সন্ধ্যাকে আমি জিজ্ঞেস করেছিলাম। সন্ধ্যা বলেছিল যে ওই ব্রেসলেটটাই শ্বেতা ফ্রেন্ডশিপ ডেতে ওকে দিয়েছিল। মানে দুজনে একসঙ্গে শপিং এ গেছিল আর অবশেষে কেনাকাটার পেমেন্টটা শ্বেতাই করেছিল। এর মানে হচ্ছে টাকা দিয়েছিল শ্বেতা, কিন্তু কেনার পরে সন্ধ্যা সেটা পরে, তাই তো? হ্যাঁ, একদমই সেটাই। ব্যাস, আমি সব বুঝে গেছি। শ্বেতা এক ভয়ানক প্রেতাত্মাকে সন্ধ্যার ওপর ভর করিয়েছে। ও মেনে নিতে পারেনি তুমি ওকে রিজেক্ট করে সন্ধ্যাকে প্রপোজ করবে, তাই তো শ্বেতা সন্ধ্যার ব্রেসলেটটা নিয়ে নেয় এবং শ্বেতা অমাবস্যার রাতে সদ্য মরে যাওয়া ওই ভূত প্রেতাত্মার গলায় ব্রেসলেটটা পরিয়ে দেয়। তাই তো ওই প্রেতাত্মা সন্ধ্যার ওপর ভর করে বসে আছে। তখনই আচমকা ঘরের মধ্যে থেকে চিৎকারের আওয়াজ এলো। বাইরে বের করো আমায়, বাইরে বের করো। আজ হলো অমাবস্যার রাত। এই আত্মা ঠিক রাত 1টার সময় এসে সন্ধ্যাকে সঙ্গে নিয়ে চলে যাবে। না বাবা, আমি আমার সন্ধ্যাকে এমন ভাবে মরতে দিতে পারি না। আমি যে করেই হোক ওই আত্মার থেকে আমার সন্ধ্যাকে বাঁচাবো। এমনটাই বলে অবিনাশ ওখান থেকে চলে যায়। অবিনাশ চলে যেতেই সন্ধ্যা হাতের দড়ির বাঁধনগুলো ছিঁড়ে ফেলে এবং বিছানা থেকে উঠে পড়ে। আমি চললাম। এমনটাই শুনে সাধু বাবা দরজাটা খুলে দেয়। সাধু বাবা কিছু করার আগেই সন্ধ্যা জানলা দিয়ে নেমে পালিয়ে যায়। সাধু বাবা এবং মধুরিমা বাড়ির বাইরে চলে আসে আর এমন ভয়ানক দৃশ্য দেখে দুজনেই একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে অবিনাশ শ্বেতার বাড়িতে গিয়ে পৌঁছয়। শ্বেতা নিজের ঘরের ভেতর বসে এক যজ্ঞকুণ্ডের সামনে মন্ত্র জপ করতে করতে কালো জাদু করছিল। অবিনাশ, তুমি? তাড়াতাড়ি বলো, ওই লাশটা কোথায়? কোন লাশ? সেই ভয়ানক লাশ যাকে তুমি সন্ধ্যার উপর ভর করিয়েছো। এবার আর কোনো অজুহাত নয়, আমি সব কিছু জেনে গেছি। তুমি কি সব কথা বলছো? অবিনাশ তখন শ্বেতার সব প্রশ্ন এড়িয়ে গিয়ে ওর ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে খুঁজে বেড়াচ্ছিল। তুমি এরকম করতে পারো না, চলে যাও আমার ঘর থেকে। অবিনাশ তখনই শ্বেতাকে এক ধাক্কা মারল এবং আবার খুঁজতে শুরু করলো। তখনই সে একটা ঘরের মধ্যে থেকে এক সুন্দর গন্ধ অনুভব করতে শুরু করলো। তাই সে তাড়াতাড়ি সেই ঘরের ভেতর প্রবেশ করলো এবং দেখলো সেই ঘরের ভেতর চারিদিকে ধূপকাঠি জ্বলছে আর তার পাশেই এক খোলা বাক্সের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে। অবিনাশ! শ্বেতা তাড়াতাড়ি ওই ঘরে প্রবেশ করল। লাশের সামনে অবিনাশকে দেখে শ্বেতা বুঝতে পেরেছিল যে অবিনাশ এবার সবকিছু জানতে পেরে গেছে। অবিনাশ দেখতে পেল যে ওই লাশের গলায় সন্ধ্যার ব্রেসলেটটা পরানো রয়েছিল। অন্যদিকে সাধু বাবা এবং মধুরিমার সামনে এক রোমহর্ষক ভয়ানক দৃশ্য উপস্থিত হয়েছিল। আকাশ থেকে এক ঘন সাদা রশ্মি নিচে পড়ছিল, যেখানে সন্ধ্যাকে জড়িয়ে রেখেছিল ওই ভয়ানক প্রেতাত্মা। তারপরেই প্রেতাত্মা সন্ধ্যাকে টানতে টানতে একেবারে সাদা রশ্মি দিয়ে ওপরে ভেসে উঠে চলেছিল। অবিনাশ, তুমি কোথায়? এই পৃথিবী ছেড়ে আমি চলে যাচ্ছি, আর আজও তুমি আমার কাছে নেই। যদি সেদিন আমার কথা বিশ্বাস করতে একবার তুমি। সন্ধ্যা অঝরে কাঁদতে শুরু করেছিল। সাধু বাবা এবং মধুরিমা একেবারে নিরুপায় হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে অবিনাশ ওই লাশের থেকে সন্ধ্যার ব্রেসলেটটা খোলার চেষ্টা করছিল। এতে কোনো লাভ হবে না, কারণ ও সন্ধ্যাকে আর ছাড়বে না, কারণ ও একা এই পৃথিবী থেকে যাবে না। অবিনাশ ব্রেসলেটটা খুলে নেয় এবং নিজের প্যান্টের পকেটে রেখে দেয়। তারপর দ্রুত শ্বেতার সামনে যায়। আমি সব সময় নিজের ভালো বন্ধু ভেবেছিলাম তোমায়, কিন্তু তুমি এমন ঈর্ষাপরায়ণ হয়ে আমাদের সব থেকে শত্রু হয়ে উঠেছো। এবার আর কিচ্ছু হতে পারে না। তুমি শুনলে না, ও একা যাবে না। আমি কখন বললাম যে ও একা যাবে? এমনটা শোনার পর শ্বেতা একটু ঘাবড়ে যায়। ও বুঝতেই পারল না যে অবিনাশ এমনটা কেন বলছিল। অবিনাশ দ্রুত শক্ত করে শ্বেতাকে জাপটে ধরে ওর আঙুল থেকে আংটিটা বার করে নেয়। দাঁড়াও! দ্রুত শ্বেতাকে অবিনাশ এক ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে ওই লাশের আঙুলে আংটিটা পরিয়ে দেয়। অন্যদিকে ওই সাদা রশ্মিটা গায়েব হয়ে যায়। তারপর ওই আত্মা সন্ধ্যাকে নিচে নামিয়ে নিয়ে আসে। সাধু বাবা এবং মধুরিমা খুব তাড়াতাড়ি ওদের কাছে চলে আসে এবং তখনই ওই প্রেতাত্মা আচমকাই উধাও হয়ে যায়। বৌদি, তুমি ঠিক আছো? অবিনাশ কোথায়? শ্বেতা যখনই দেখতে পেল যে অবিনাশ ওর আংটিটা ওই লাশটাকে পরিয়ে দিয়েছিল, তখন বিভৎস রেগে শ্বেতা উঠে দাঁড়ানোর চেষ্টা করলো এবং অবিনাশের কাছে যাওয়ার চেষ্টা করলো। তখনই আচমকা ওই প্রেতাত্মা ওখানে এসে শ্বেতাকে জাপটে ধরল। ছাড় আমায়, ছাড়!
তখনই ওই সাদা রশ্মি ওই ঘরের মধ্যে পড়তে শুরু করলো, আর ওই আত্মা শ্বেতাকে জাপটে ধরে ওই সাদা রশ্মি ধরে সোজা আকাশে উঠিয়ে নিয়ে চলে গেল। এমনটা দেখার পরেই অবিনাশ দ্রুত দৌড়ে নিজের বাড়িতে গিয়ে পৌঁছয় আর দেখতে পায় যে বাড়ির বাইরে সন্ধ্যা একেবারে সুস্থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। অবিনাশ তখনই ছুটতে গিয়ে সন্ধ্যাকে জাপটে জড়িয়ে ধরে। তখনই দুজনেই আনন্দে আত্মহারা হয়ে একেবারে কাঁদতে শুরু করেছিল। গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।